আপনার মসজিদের কথা ভাবতে হবে, এবার মন্দিরের কথা ভাবতে হবে, এবার এই আমাদের চাকলা ধামের ঐক্যের কথা ভাবতে হবে, হিন্দু মুসলমানের ঐক্যের কথা ভাবতে হবে। জাহের থানের জমি চুরি হয়ে যাচ্ছে, ফিরিয়ে নিয়ে আসতে হবে। ওয়াকফ সম্পত্তি লুটার চেষ্টা করছে, ফিরিয়ে নিয়ে আসতে হবে। এবার আপনাকে আমাকে স্বার্থপর হতে হবে, আমার বাংলার কথা ভাবতে হবে, আমার পরিবারের কথা ভাবতে হবে, আমার এলাকার কথা ভাবতে হবে, আমার প্রতিবেশীর কথা ভাবতে হবে। আমরা আমার ভাই ভাইবোর কথা এবার ভাববো, কোনো কথা হবে না। এটা রবি ঠাকুরের বাংলা, কাজী নজরুলের বাংলা। এ বাংলায় 18 বছর বয়সে দেশের জন্য শহীদ হয়ে গেছে, ইতিহাসে আছে। এ বাংলার মেয়ে 22 বছরে প্রীতিলতা ওয়াদ্দেদার, 22 বছরের মেয়ে, মানে সেই 22 বছরের মেয়ে জীবন দিয়েছে দেশের জন্য, এই বাংলার মেয়ে। আর আজকে হাজার হাজার প্রীতিলতা আমার সামনে দাঁড়িয়ে আছে, হাজার হাজার ক্ষুদিরাম আমার সামনে দাঁড়িয়ে আছে, হাজার হাজার বিরসা মুন্ডা আমার সামনে দাঁড়িয়ে আছে এই বাংলায়। ভয় পাওয়ার কি আছে? ওর দাদিমা যে কবরে শুয়ে আছে, ওর নানা যে কবরে শুয়ে আছে, ওর আব্বা যে কবরটাই শুয়ে আছে, ওই কবরটা এখনো কেড়ে নিয়ে মদের যে ফ্যাক্টরি বানিয়ে দেয়নি, এটা অন্য কারো মমতা ব্যানার্জির জন্য নয়, এটা আব্বাস সিদ্দিকীর জন্য এখনো তোদের কবরটা বেঁচে আছে। কারণ আপনারা জানেন, এখন ওদেরকে বলবেন যে তোরা এই ধরনের আব্বাস ভাইজানের সম্পর্কে বাজে মন্তব্য করছিস, যখন মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান তথা ওয়াকফ সম্পত্তি কেন্দ্র সরকার কেড়ে নেবার জন্য চেষ্টা করেছিল, কখনো কখনো মমতা ব্যানার্জি, কোন অভিষেক ব্যানার্জি, কোন চালচোর নেতা এসে এই কবরস্থানের জায়গাটা বাঁচানোর জন্য এগিয়ে আসেনি। আব্বাস সিদ্দিকী এসেছিল, তার ভাইকে দিয়ে সুপ্রিম কোর্টে মামলা করিয়েছে। আমাদের মতো গুটি কয়েক মানুষের মামলার জন্য এখনো আপনাদের কবরস্থানগুলো সুরক্ষিত আছে। যে তৃণমূলের নেতাটা বড় বড় কথা বলে, তো তাকে বলবেন তোমার দাদু যে কবরটা শুয়ে আছে, ওই কবরটা এতক্ষণ জুতোর ফ্যাক্টরি হয়ে যেত, দখল করে নিয়ে এখনো দখল করতে পারেনি। ওটা আব্বাস ভাইজান সুপ্রিম কোর্টে মামলা করেছে তার ছোট ভাইকে দিয়ে। এই জন্য যখন আপনার ছেলের ওবিসি সার্টিফিকেটটা কেড়ে নেওয়া হচ্ছিল, আপনার ছেলে চাকরি পাবে না, আপনার ছেলে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে না, তখন কিন্তু এই ভাইজান ছুটে গিয়ে সুপ্রিম কোর্টে আপনার ছেলের ওবিসি থেকে বাঁচানোর লড়াই এখনো করছে। যখন মাদ্রাসার জমি, মসজিদের জমি, ঈদগাহ জমি, খানকার জমি কেড়ে নেওয়ার চেষ্টা করছে তথা ওয়াকফ জমি কেড়ে নেওয়ার চেষ্টা করছে, কোন মমতা ব্যানার্জি কিন্তু মামলা করতে যায়নি। এই ভাইজান আপনাদের জন্য মামলা করতে গিয়েছিল। সেই ভরসাটা রাখুন, আগামী দিনে সুষ্ঠু সমাজ ব্যবস্থা আনবো, যেই সমাজ ব্যবস্থায় কে দলিত, কে আদিবাসী, কে মতুয়া, কে নমশূদ্র, কে মহিলা, কে পুরুষ, কে হিন্দু, কে মুসলমান, কোনো বিধাভেদ থাকবে না। সংবিধান যার যে অধিকারের কথা বলা আছে তাকে সেই অধিকার বুঝিয়ে দেওয়া হবে। এই সুষ্ঠু সমাজ ব্যবস্থা আনতে চলেছি, যদি আপনারা সাথ দেন তাহলে এটাই সম্ভব হবে। দেশকে বাঁচাতে হবে, রাজ্যকে বাঁচাতে হবে। কে হিন্দু, কে মুসলমান, কে জৈন, কে খ্রিস্টান দেখার দরকার নাই, সাংবিধানিক ওয়েতে দেশকে নিয়ে যেতে হবে। আমরা আওয়াজ তুলছি, যেমন ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য আমাদেরকে আওয়াজ তুলতে হবে, জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদেরকে ফিরিয়ে দিতে হবে। আমাদের আওয়াজ তুলতে হবে, 6 শিডিউল আদিবাসীদের জন্য সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে হবে। আমাদের আওয়াজ যেমন তুলছি, সাচার কমিটির সুপারিশ বাস্তবায়ন করতে হবে, আমাদেরকে আওয়াজ তুলতে হবে। একইভাবে 2014 সালে আদিবাসী সমাজের আর্থসামাজিক মান উন্নয়নের জন্য একটা কিছু সুপারিশ এসেছিল ভার্জিনিয়াস জাকসা কমিটি। তাই ভার্জিনিয়াস জাকসা কমিটির যে সুপারিশগুলো আছে সেইগুলো বাস্তবায়নের আওয়াজ আমাদের কি তুলতে হবে না। শুধু মুসলমানটা তুলবেন, অন্যটা চুপ করে যাবেন, এরকম ব্যাপার আছে নাকি? এরকম ব্যাপার নেই তো। সকলের জন্য আমাদের আওয়াজ তুলতে হবে। শেষের দিকে এসেছি, বাজে কটায় গো? শেষের দিকে এসেছি। ওয়াকফ আপনাদের এখানে তৃণমূলের নেতারা, সবাই নয়, কিছু কিছু নেতা আইএসএফ সম্পর্কে, আমার বড় ভাইজান সম্পর্কে অনেক বাজে মন্তব্য করছে। আমি তাদেরকে আপনারা বলবেন যে তুই অত বকছিস, ওই যে তৃণমূলের নেতাকে বলবেন ওর দাদুর কবরটা যে এখনো সুরক্ষিত আছে, ওর দাদিমা যে কবরে শুয়ে আছে, ওর নানা যে কবরে শুয়ে আছে, ওর আব্বা যে কবরটাই শুয়ে আছে, ওই কবরটা এখনো কেড়ে নিয়ে মদের যে ফ্যাক্টরি বানিয়ে দেয়নি, এটা অন্য কারো মমতা ব্যানার্জির জন্য নয়, এটা আব্বাস সিদ্দিকীর জন্য এখনো তোদের কবরটা বেঁচে আছে। কারণ আপনারা জানেন, এখন ওদেরকে বলবেন
যে তোরা এই ধরনের আব্বাস ভাইজানের সম্পর্কে বাজে মন্তব্য করছিস, যখন মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান তথা ওয়াকফ সম্পত্তি কেন্দ্র সরকার কেড়ে নেবার জন্য চেষ্টা করেছিল, কখনো কখনো মমতা ব্যানার্জি, কোন অভিষেক ব্যানার্জি, কোন চালচোর নেতা এসে এই কবরস্থানের জায়গাটা বাঁচানোর জন্য এগিয়ে আসেনি। আব্বাস সিদ্দিকী এসেছিল, তার ভাইকে দিয়ে সুপ্রিম কোর্টে মামলা করিয়েছে। আমাদের মতো গুটি কয়েক মানুষের মামলার জন্য এখনো আপনাদের কবরস্থানগুলো সুরক্ষিত আছে। যে তৃণমূলের নেতাটা বড় বড় কথা বলে তো তাকে বলবেন, তোমার দাদু যে কবরটা শুয়ে আছে ওই কবরটা এতক্ষণ জুতোর ফ্যাক্টরি হয়ে যেত, দখল করে নিয়ে এখনো দখল করতে পারেনি। ওটা আব্বাস ভাইজান সুপ্রিম কোর্টে মামলা করেছে তার ছোট ভাইকে দিয়ে। এই জন্য বলতে পারবেন তো নাকি? বক্তব্য শেষের দিকে আসছি। তৃণমূল কংগ্রেস আমাদের সাথে পেরে উঠতে পারছে না যুক্তি তর্কে। আমি তো বলেছি একটা চ্যালেঞ্জ হোক না, মমতা ব্যানার্জি থাকবে আর আমি থাকবো। আমি মমতা ব্যানার্জিকে যদি ভুল না প্রমাণ করাতে পারি, উনি শুধু মুসলমানদের বিরুদ্ধে নয়, দলিত, আদিবাসী, বাংলার মানুষের বিরুদ্ধে যদি ভুল না প্রমাণ করাতে পারি, তৃণমূলের যদি ঝান্ডা ধরতে বলে আমি ধরে নেব। এত বড় আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। আর একটা কথা, আর মমতা ব্যানার্জিকে আমি ভুল আমি প্রমাণ করিয়ে দেব, তাহলে কি আইএসএফ এর ঝান্ডা ধরাবো? ওরে বাবা না, বলবো অনেক হয়েছে। 14টা বছর ধরে বাংলার মানুষকে আপনি নাজেহাল করে রেখেছেন, বাংলার মানুষকে আপনি ধ্বংস করে দিয়েছেন। এবার একটু অব্যাহতি নিন মা আমার, আপনি হেরে গেছেন, এবার একটু অব্যাহতি নিন। বুঝতে পারছেন? চ্যালেঞ্জ হোক। পারবে না, জীবনে বসাবে না, জানে বসালি এক্সপোজ হয়ে যাবে। নাটক ধরিয়ে দেবো। মুখে বিজেপিকে আটকানোর নাম করে শুভেন্দু অধিকারীকে ছেড়ে রেখেছেন। শুভেন্দু অধিকারী ধরে এখন জেলের মধ্যে রাখা দরকার। কলকাতা পুলিশের সিপি স্যারকে গালাগালি দিল, তা ধরে জেলের মধ্যে রাখার দরকার নাই। ও বাইরে বেরিয়ে ঘুরছে আর সাম্প্রদায়িক কথা বলছে, হিন্দু মুসলমানের মধ্যে অশান্তি লাগিয়ে দিবার মতো কথা বলছে। হ্যাঁ, ওকে ধরে জেলের মধ্যে রাখা দরকার, তো ওকে কিন্তু রাখছে না। তৃণমূল আমাদের বিরুদ্ধে কিচ্ছু বলতে পারবে না। দুটো কথা বলবে। প্রথম কথা হচ্ছে, সরি একটাই কথা বলবে, যে ভোট কেটে বিজেপির সুবিধা করে দেবে। তাহলে একটা এগ্রিমেন্ট হোক, আব্বাস সিদ্দিকী সই করবে, মমতা ব্যানার্জি সই করবে। আব্বাস সিদ্দিকী কি লিখবে? আপনাদের বড় ভাইজান, যে আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে, ভোট কেটে যদি বিজেপি আসে, তৃণমূল যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নেবে। কিন্তু ওখানে মমতা ব্যানার্জিকে সই করতে হবে এগ্রিমেন্টে। তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে, সেখানে যদি বিজেপি আসে, আইএসএফ যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নিতে হবে। ভাই কি গো, আর যদি আমরা বিজেপির কথা হই করি, তাহলে এই সিগনেচারে সই করবো আমরা? আমরা বিজেপিকে আটকানোর জন্য সর্বোচ্চ দিয়ে লড়াই করতে নওশাদ সিদ্দিকী প্রস্তুত আছে। আপনারা আছেন তো নাকি? আপনারা তো চান যে বিজেপি আটকানো? আপনারা চান তো নাকি? হাতটা তুলে রাখুন সবাই। আপনারা চান তো যে বিজেপি আটকাক? সবাই তো চান নাকি? তাহলে আমরা যদি চাই, আমরা সিগনেচার করতে অসুবিধা আছে? আমরা সিগনেচার করে দেবো। যদি আমাদের ভোট কেটে বিজেপি আসে, যা শাস্তি তৃণমূল দেবে মাথা পেতে মেনে নেবো। কিন্তু ওখানে মমতা ব্যানার্জিকে সই করতে হবে। যেখানে তৃণমূল প্রার্থী দেবে, যদি বিজেপি আসে, আইএসএফ যা শাস্তি দেবে মেনে নিতে হবে। পারবে? করবে না। দেখি এবার কত দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। ওরা জীবনে সই করবে না, কারণ আমাদের তো কোনো পিছনে তাকাবার জায়গা নাই। আমরা তো বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত নিয়ে আছি। কিন্তু মমতা ব্যানার্জি জানে, যদি বিজেপিকে আটকানোর জন্য ওইখানে সই করি, তাহলে সকালে সই করবো, সন্ধ্যেবেলা ভাইপো তিহার জেলের ভাত খাবে। তাহলে উনি ওনার ভাইপো পরিবার দলের নেতাদেরকে বাঁচানোর জন্য আপনাদের ভাই ভাইপো গুলোকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এটা মেনে নেওয়া যাবে না। এবার আপনাকে স্বার্থপর হতে হবে। এবার আপনার মসজিদের কথা ভাবতে হবে, এবার মন্দিরের কথা ভাবতে হবে। এবার এই আমাদের ধাম, চাকলা ধামের ঐক্যের কথা ভাবতে হবে, হিন্দু মুসলমানের ঐক্যের কথা ভাবতে হবে। জাহের থানের জমি চুরি হয়ে যাচ্ছে, ফিরিয়ে নিয়ে আসতে হবে। ওয়াকফ সম্পত্তি লুটার চেষ্টা করছে, ফিরিয়ে নিয়ে আসতে হবে। এবার আপনাকে আমাকে স্বার্থপর হতে হবে। আমার বাংলার কথা ভাবতে হবে, আমার পরিবারের কথা ভাবতে হবে, আমার এলাকার কথা ভাবতে হবে, আমার প্রতিবেশীর কথা ভাবতে হবে। আমরা আমার ভাই ভাইবোর কথা এবার ভাববো। কোনো কথা হবে না নওশাদ সিদ্দিকীর সাথে লড়াই করার জন্য বিধানসভায় আগামী দিনে দেগঙ্গা থেকে একজনকে পাঠাতে হবে। হ্যাঁ, যদি 10টা আজকে থাকতো, বুঝতে পেরেছেন মমতা ব্যানার্জির সাহস ছিল বলার যে দিল্লিতে গিয়ে লড়াই করুন, ওকে আপনি বলতে পারতো। তাহলে আগামী দিনে দেগঙ্গা থেকে যাচ্ছে তো নাকি বিধানসভায় খামচিহ্ন যাচ্ছে তো নাকি? এটা শেষ করছি আপনাদের।
এটাই মানসিক প্রস্তুতি রাখুন। ভাঙড়ের মানুষ ভোট দিয়েছে বলে জিতে গেছি, আপনারা ভোট দিলেই জিতে যাবে খামচিহ্ন, তা আপনাদেরকে দিতে হবে। আচ্ছা আপনারা বলুন, আপনারা আজকের দিনে বুঝতে পারছেন তো, যদি 10টা বিধায়ক নওশাদ সিদ্দিকীর মতো থাকতো, একটা বিধায়ক যদি 293টার ঘুম হারাম করে দিতে পারে, তাহলে 10টা থাকলে কি হবে? কে আসছে কে যাচ্ছে দেখার প্রয়োজন নাই। দেগঙ্গা থেকে আগামী দিনে আমরা কি করছি? মায়েরা খামচিহ্ন মনে আছে তো? কোনো কথা কারো শোনার দরকার নাই। বিশ্বাস রাখেন তো ভাইজানদের প্রতি, যে ভাইজানরা বিপদে পাশে থেকে চলে যাবে না, সাথে সাথ দিয়ে লড়াই হবে। যখন এনআরসি সিএ করে দেশ থেকে তাড়াবে বলেছিল, এই ভাইজান ছুটে গিয়েছিল সুপ্রিম কোর্টে, মমতা ব্যানার্জি যায়নি। যখন আপনার ছেলের ওবিসি সার্টিফিকেটটা কেড়ে নেওয়া হচ্ছিল, আপনার ছেলে চাকরি পাবে না, আপনার ছেলে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে না, তখন কিন্তু এই ভাইজান ছুটে গিয়ে সুপ্রিম কোর্টে আপনার ছেলের ওবিসি থেকে বাঁচানোর লড়াই এখনো করছে। যখন মাদ্রাসার জমি, মসজিদের জমি, ঈদগাহ জমি, খানকার জমি কেড়ে নেওয়ার চেষ্টা করছে, তথা ওয়াকফ জমি কেড়ে নেওয়ার চেষ্টা করছে, কোন মমতা ব্যানার্জি কিন্তু মামলা করতে যায়নি। এই ভাইজান আপনাদের জন্য মামলা করতে গিয়েছিল। সেই ভরসাটা রাখুন, আগামী দিনে সুষ্ঠু সমাজ ব্যবস্থা আনবো, যেই সমাজ ব্যবস্থায় কে দলিত, কে আদিবাসী, কে মতুয়া, কে নমশূদ্র, কে মহিলা, কে পুরুষ, কে হিন্দু, কে মুসলমান, কোনো বিধাভেদ থাকবে না। সংবিধান যার যে অধিকারের কথা বলা আছে, তাকে সেই অধিকার বুঝিয়ে দেওয়া হবে। এই সুষ্ঠু সমাজ ব্যবস্থা আনতে চলেছি। যদি আপনারা সাথ দেন, তাহলে এটাই সম্ভব হবে। সাথ পাবো তো নাকি? হ্যাঁ, সাথ দেবেন তো নাকি? বা অনেকে অনেক কথা বলবে, কাগে কান নিয়ে চলে যাচ্ছে, কাগের দিকে তাকাবার প্রয়োজন নাই। নিজের কানে হাতটা দিয়ে দেখুন। বাবু বসে পড়ো। কাক কান বিহারে ভোট, বিহারে আপনিও বলছেন আমিও বলছি ভোট চুরি। আপনি কন্টেস্ট করেনি, আমিও কন্টেস্ট করিনি, সেখানে বড় বড় দল কন্টেস্ট করলো। এখন আমি ভেবে পাচ্ছি না মামলা কেন করছে না। আমার একটা সন্দেহ আছে, তাহলে সবাই সবাই তলায় মিলেমিশে চলছে নাকি? তবে একটা কথা বলে দিই, ওটা বিহার, এটা বাংলা, এটা বাংলা, এটা রবি ঠাকুরের বাংলা, কাজী নজরুলের বাংলা। এ বাংলায় 18 বছর বয়সে দেশের জন্য শহীদ হয়ে গেছে, ইতিহাসে আছে। এ বাংলার মেয়ে 22 বছরে প্রীতিলতা ওয়াদ্দেদার, 22 বছরের মেয়ে, মানে সেই 22 বছরের মেয়ে জীবন দিয়েছে দেশের জন্য, এই বাংলার মেয়ে। আর আজকে হাজার হাজার প্রীতিলতা আমার সামনে দাঁড়িয়ে আছে, হাজার হাজার ক্ষুদিরাম আমার সামনে দাঁড়িয়ে আছে, হাজার হাজার বিরসা মুন্ডা আমার সামনে দাঁড়িয়ে আছে। এই বাংলায় ভয় পাওয়ার কি আছে? লড়ে নেব। কি বললাম? গণতান্ত্রিক প্রক্রিয়াতে খেতেও পাহারা দেব, খামারও পাহারা দেব। ঠিক আছে? বলে না ভাই, খেতে ফলাতে মানে খামারে ফলাবো। আমি আপনাদেরকে একটা দায়িত্ব দিচ্ছি, আপনারা খেতে ভালো করে ফলান, খামারে এরা বুঝে নেবে। এরা পারবেন তো? আপনারা ক্ষেতটাতে ভালো করে ফলান, ভোট চুরিয়ে দেব, শখ মিটিয়ে দেবো, শখ মিটিয়ে দেবো। শোনেন, একটা কথা বলে রাখি, আমি আমি আইন বহির্ভূত কথা বলি না, আর বলবো না, কিন্তু এতটুকু বলে যাচ্ছি, সেলফ ডিফেন্স কিন্তু বৈধ। কি বললাম? আইনে সেলফ ডিফেন্স কিন্তু বৈধ। যার বোঝার বুঝে নেবে, যে না বুঝতে পারেন টিভি চালিয়ে পোকো চ্যানেল দেখবেন, ওই কার্টুনের চ্যানেল দেখবেন। সেলফ ডিফেন্স বৈধ। আপনার ভোট দানের অধিকার যদি কেউ কাটতে চায়, সে সংবিধানকে সে অবজ্ঞা করছে। আপনার ভোট যদি ইপিট উপিট করিয়ে দিবার চেষ্টা করে, সে সংবিধান বিরোধী কাজ করছে। সংবিধান বিরোধী কাজ করা মানে সে দেশদ্রোহী। দেশদ্রোহীর সাথে কি আচরণ করতে হয় আর বলতে লাগবে? এই যে দেশদ্রোহী, তার সাথে কি আচরণ হবে? নিশ্চিতভাবে তাকে গোলাপ ফুল দেওয়া হবে না। সে আপনারা বলে দেন না, মনে মনে সেট করলেন, ওটা আমি গ্যাপটা রেখে দিলাম, মনে সেট করলেন যে দেশদ্রোহী সংবিধান বিরোধী কাজ করবে, তাকে জবাব দেওয়া হবে। তাই আগামী প্রস্তুত আমরা নিয়ে নিচ্ছি। তবে এটা মাইন্ড থেকে না ভুলে যায়, মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, ঈদগাহ যখন কেড়ে নিতে চেয়েছিল, সেই সময় যখন আমরা রাস্তায় নেমেছিলাম, আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছে। আর ওই প্যাটিস বিক্রেতাকে রাত্রে ধরেছে, সকালে জামিন দিয়ে দিয়েছে মমতা ব্যানার্জির পুলিশ। মমতা ব্যানার্জির নির্দেশ হয়, পুলিশের কিছু করার ক্ষমতা নেই। এই লোকাল থানা টানা আমি কোনোদিন পুলিশকে খুব একটা বেশি চিৎকার চেঁচামেচি করি না,
হয়ে যায় কিছু কয়েক জায়গায়, কিন্তু আমি করি না। এদের কিচ্ছু দোষ নেই, ওপর থেকে নির্দেশ দেবে এইভাবে কেস সাজাও। এমন কেস সাজিয়েছে এখনো মুসলমান ছেলেরা ওয়াকফ মিথ্যা মামলায় জেল খাটছে, আর প্যাটিস বিক্রেতাকে যারা মারলো সে জামিন পেয়ে গেল। এটা মমতা ব্যানার্জির চক্রান্ত। তাহলে এদের পাল্লায় পড়া যাবে না, এটা মাথায় রাখবেন। মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থানের ওয়াকফ সম্পত্তি রক্ষার লড়াইয়ে বলেছিল দিল্লি যাওয়ার কথা। ভোটের নোটিফিকেশন হবে, বাড়ির সামনে বড় বড় করে প্রিন্ট করে লাগিয়ে দিতে হবে যে মাদ্রাসা মসজিদের ওয়াকফ সম্পত্তির সময় আপনি দিল্লি যাওয়ার কথা বলেছেন, ভোটের সময় আপনি গিয়ে দিল্লিতে গিয়ে ভোট চান। প্রত্যেকের বাড়িতে এটা লাগানো হবে তো নাকি? বাড়ির দরজার সামনে লাগাতে হবে। তৃণমূলকে বুঝিয়ে দিতে হবে আজকে তুমি আমার ভোটটা পেয়েছো বলে ক্ষমতার মসনদে আছো, তোমার উচিত ছিল পশ্চিম বাংলার বিধানসভা থেকে রেজুলেশন পাস করে এই আইনের বিরুদ্ধে। এই রেজুলেশন পাস করেনি। কদিন আগে দেখলাম মালদাতে গিয়ে নির্লজ্জের মতো মিথ্যা অসত্য কথা মমতা ব্যানার্জি বলে গেলেন তিনি নাকি রেজুলেশন পাস করেছে। আমি দায়িত্ব নিয়ে বলছি ওয়াকফ আইন সংশোধনীকে চ্যালেঞ্জ করে পশ্চিম বাংলার বিধানসভায় কোনো রেজুলেশন পাস হয়নি, আর পশ্চিম বাংলা সরকারের পক্ষ থেকে ওয়াকফকে চ্যালেঞ্জ করে কোনো মামলাও হয়নি। কিন্তু মমতা ব্যানার্জি দুটো অসত্য কথা তিনি র্যান্ডামলি বলে গেলেন। ওই জন্য বলছি একবার সামনাসামনি বসিয়ে দেন না, তারপরে বুঝিয়ে দেবেন, মজা বুঝিয়ে দেবো একদম নওশাদ সিদ্দিকী কি জিনিস, আর একবার বুঝে যাবে বাংলার মানুষ। আমি শুধু অপেক্ষায় আছি, আমি ব্যাট নিয়ে দাঁড়িয়ে থাকি, ঠিক বল পেলে স্টেডিয়ামের বাইরে করে দেবো, না বল পাচ্ছি না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনুরোধ একটাই, রাজনৈতিক হিংসাতে জড়াবেন না। দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করবেন। আস্তে আস্তে আপনারা বিদায় নেন। দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে, ওই আচ্ছা, আমাদের এখান থেকে যে শীত বস্ত্র বিতরণের জন্য যে কুপনের ব্যবস্থা করা হয়েছিল, যাদের হাতে কুপন গিয়েছে তারা একটু অপেক্ষা করুন, তাদের হাতে দেওয়া হবে। তবে একটা আমি নেতৃত্বদের বলবো, একটাও ছবি না ওঠে। যাদের হাতে কম্বল তুলে দেবেন একটাও ছবি তুলবেন না। সূচনার জন্য এখানে আমাদের অবজারভার আছেন শামসুর আলী মল্লিক সাহেব, আর নেতৃত্বরা যারা আছেন ওই পুষ্পা ওই টিমের মধ্যে তারাও তো আছে মনে হয়, তারা আছেন। আমি একটা আমাদের নেতৃত্বদের হাতে তুলে দেব, ওটা সূচনা হবে। আমরা ওই আদর্শ নিয়ে চলি না। একটা কম্বলের দাম কত হবে? 500 টাকা, খুব বেশি হলে ওই 500 টাকার জন্য একটা গরিব মানুষকে ছবি তুলে আমি অ্যাড করব, ও রাজনীতি আমরা ভাই করব না। ও দরকার নেই, দরকার হলে কম্বল দেবই না। অন্যদের মতন একটা 100 টাকার শাড়িতে 4 জন হাত বেরিয়ে রেখেছো, ওই 100 টাকার শাড়ি দুবার পরলে ছিঁড়ে বেরিয়ে যাবে, আমরা এটা করব না। তো আজকে শুভ সূচনা, এটাকে সরিয়ে দাও। তাহলে একটা ঘোষণা দিচ্ছি। আচ্ছা, ওরা আমাদের এইখানকার ছেলে